আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেঘার নিজস্ব কোনো মোবাইল নেই। মায়ের মোবাইল থেকেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে সে। ভার্সিটিতেও তাই মোবাইল আনতে পারে না। মাঝে মধ্যে অবশ্য মায়ের মোবাইলটাই নিয়ে আসে। মেঘা তার ব্যাগ খুলল, সেখান থেকে তার মায়ের মোবাইল বের হলো না। বের হলো সেই চামড়ার ডায়েরি, তার শেষ পাতার ভাঁজে লুকিয়ে রাখা একটি ছবি। গোলগাল মুখ ছেলেটার, চুলে বয়কাট দেওয়া, চোখে ভারী ফ্রেমের চশমা, মোটোসোটা শরীরটা নিয়ে সোফায় হেলান দিয়ে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে সে। মানুষের সহজাত প্রবৃত্তি হলো একটা মানুষকে তার চেহারা দিয়ে বিচার করা। মাহিরা, তিনা আর নাইলাও তার ব্যতিক্রম নয়। ছেলেটাকে দেখে বড়সড় ধাক্কা খেল তিনজনই। এমন একটা ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে মেঘা। ভালোবাসা হাওয়ায় মাহিরা আর তিনার গায়ে লেগেছে বলে তারা চুপ করে রইল। চেহারা দিয়েই তো সব হয় না। হয়তো ছেলেটার মাঝে নিশ্চয়ই মেঘা এমন কিছু খুঁজে পেয়েছে যা দেখে প্রেমে পড়ে গেছে। কিন্তু নাইলাকে এসব বোঝাই কে? আটকে উঠে সে বলল, যা, এ তো বিশ্রী দেখতে। মেঘার চোখ মুখ মুহূর্তেই অন্ধকার নেমে এলো। তিনা তৎক্ষণাৎ ধমকে সুরে বলল, চেহারা দিয়ে কি হয়? সজল কি এমন আহামরি হ্যান্ডসাম? আমি প্রেম করছি না ওর সাথে। নয়লা ভুরকুচকে বলল, আরে বাবা, সজলকে তো ঘষা মাজা করে হ্যান্ডসাম বানানো যাবে, কিন্তু একে তো ঘষা মাজা করেও। নাইলাকে বাকি কথা শেষ করতে না দিয়ে মেঘা স্বাভাবিকভাবেই বলল, থাক, বাদ দে, চল ক্লাসে যাই। বন্ধুদের এমন প্রতিক্রিয়ার আশা করেছিল সে। তারা তো আর বুঝবে না প্রেমে পড়তে সুদর্শন মুখের প্রয়োজন হয় না। এবার আসা যাক সেই ডায়েরির গল্পে। ঘটনাটা আরও 1 মাস আগের। বাবা মেয়ের কড়াকড়ি আর রক্ষণশীলতার মাঝে বেড়ে ওঠা মেঘা। ভার্সিটির বাইরে আর কোথাও এক পা বাড়ানোর সুযোগ তা নেই। বন্ধুদের সবার পড়াশোনার বাইরে আলাদা একটা জগৎ আছে। মাহিরা নিয়মিত বইয়ের প্রচ্ছদ আঁকছে, তিনা টিউশনি করাচ্ছে, নয়লা তার মায়ের বুটিকের জন্য পোশাক ডিজাইন করছে। অথচ মেঘা সারাদিন ঘরের মধ্যে বন্দি। আজকের এই যুগে সেখানে ছোট ছোট বাচ্চাদের হাতেও মোবাইল ফোনের দেখা মেলে। সেখানে তাকে এবং তার বড় বোনকে আজও নিজস্ব মোবাইল ফোন কিনে দেওয়া হয়নি। যদি মেঘার বড় বোন রোদেলা ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছে। আধুনিকতার এই যুগে নিজস্ব মোবাইল আর সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট না থাকার কারণে গর্ববোধ করে। এমন আজগুবি গর্ববোধ মেঘা নেই। তার সব বন্ধুরা যেখানে ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেদের জীবনটাকে তুলে ধরার সুযোগ পাচ্ছে, সেখানে সে গুটিয়ে রেখেছে। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারে সে অনেক দূরে এমনটা নয়। তার মায়ের একটা স্মার্টফোন আছে, সেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথা বলে সে। অবসরে অলস সময়টা ইউটিউবে ভিডিও দেখে কাটায়। রোদেলাও এই একই মোবাইল ব্যবহার করে কথা বলে তার বন্ধুদের সঙ্গে। মা বাবা বা আপুর অগোচরে কখনোই কিছু কয়নি মেঘা, কোনো কিছু গোপনও করেনি তাদের কাছ থেকে কখনো। স্কুল কলেজ একের পর এক পরীক্ষায় ফেল করে অন্যদের মতো মার্কশিট লুকিয়ে রাখতো না বইয়ের ভাঁজে। কাঁদতে কাঁদতে সেই মার্কশিট তুলে দিত বাবা মায়ের হাতে। কিন্তু গত বছরের মাঝামাঝিতে হঠাৎ কি যেন হলো। বাবা মায়ের এই কড়াকড়ির প্রতি বড্ড অভিমান হলো। 2 দিন বাদে সে মেয়ে বিবিএ পাশ করতে যাচ্ছে। তার কেন সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্ট থাকতে পারবে না? মায়ের ভয় ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অপরিচিত মানুষরা তার সচ্ছল মেয়েকে বিগড়ে দেবে। কিন্তু মেঘা তো আর এখন ছোট নেই। অপরিচিত মানুষের ফাঁদে সে পা দেবেই বা কেন? দুঃসাহসিক কাজটা শেষমেশ মেঘা করে ফেল। মায়ের মোবাইলে মায়ের অজান্তেই খুলে ফেল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। প্রথম সেই অ্যাপে ঘুরে বেড়ানোর সময় ভয়ে তার আত্মা শুকিয়ে যেত। এই বুঝি তার মা আপু এসে ধরে ফেলল। কিন্তু যত সময় এগিয়ে গেল তত সে ভয় কেটে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল মেঘার মন থেকে। যদিও অ্যাপে ঘোরাঘুরি শেষে নিজের অ্যাকাউন্টটা লগ আউট করে রাখার ঝামেলা রয়ে গেল। কিছুদিনের মাঝেই অনেক ফলোয়ার পেল মেঘা। এখন সে নিজের ছোট বড় আনন্দের মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করতে পারে। সময়টা ভালোই কাটছিল তার। হয়তো
মেঘা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন বলেই নতুন নতুন মানুষদের সঙ্গে যোগাযোগের একটা সুপ্ত আকাঙ্ক্ষা টের পেল মনে। পরিচিত অপরিচিত ছেলে মেয়েদের ফলো রিকোয়েস্ট পাঠানো তার অভ্যাসে পরিণত হলো। তবে যাকে তাকে মেঘা ফলো রিকোয়েস্ট পাঠায় না। যাদের ছবি থেকে আর বায়ু পড়ে তার ভালো লাগে তাদেরকেই পাঠায়। ঘুরতে ঘুরতে একদিন তার সামনে পড়ল শুভর আইডি। ছেলেটার বায়ো থেকে জানতে পারল নামকরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স পড়ছে সে। কোনো কিছু না ভেবেই তাকে ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দিল মেঘা। এমন নয় যে শুভর ছবি দেখার সঙ্গে সঙ্গে এসে প্রেমে পড়ে গেছে কিংবা প্রেম করার সুতীব্র ব্যাকুলতা জেগে উঠেছে তার মনে। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করাই তার একমাত্র উদ্দেশ্য ছিল। থাকুক না লিস্টে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। রিকোয়েস্ট পাঠিয়ে ছেলেটার কথা এক প্রকার ভুলে গেল মেঘা। সাবধানে নিজের আইডি লগ আউট করে ফিরে এলো স্বাভাবিক জীবনে। তখন সে জানে না প্রলয়নকারী এক ঝড় খুব শীঘ্রই তার জীবনটাকে লণ্ডভণ্ড করবে বলে ধেয়ে আসছে। পরদিন মেঘা দেখল ছেলেটা তার ফলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাকে পাঠিয়েছে ফলো রিকোয়েস্ট। শুধু তাই নয়, নিজ থেকে মেসেজও পাঠিয়েছে, লিখেছে, আমি কি তোমাকে চিনি? অজানা ছেলেদের ফলো রিকোয়েস্ট পাঠালেও কখনো কথা বলেনি কারোর সাথে। কেউ নিজ থেকে মেসেজও দেয়নি। এই প্রথম কেউ দিল। মেঘা জানে না কেন। ওই ছোট্ট মেসেজটা তার হৃদয়কে প্রবলভাবে প্রকল্পিত করে তুলল। হাতের তালু ঘেমে টেমে একাকার হয়ে গেল নিমিষেই। অনেক চিন্তা ভাবনা করে মেঘা উত্তর দিল, না। অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো, ও আচ্ছা, আমাকে সচরাচর কেউ ফলো রিকোয়েস্ট দেয় না তো, তাই জিজ্ঞাসা করলাম। মেঘা ভেবেছিল এড়িয়ে যাবে ছেলেটাকে। কি দরকার অজানা অচেনা একটা ছেলের সাথে এত কথা বলার, কিন্তু পারল আর কই। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল অজানা অচেনা ওই ছেলেটার সাথে কথা বলে। সেই কথোপকথন নাটকীয় কোনো সংলাপ নেই। নিজেদের জীবন, বাড়ির লোক, পছন্দ অপছন্দ এসব নিয়ে কথা হলো তাদের মাঝে। এই অতি সাদামাটা কথাই কি এমন ছিল কে জানে। মেঘার ইচ্ছে হলো আজীবন কথা বলে যেতে শুভ্রর সাথে। দিন কয়েক চলল তাদের কথোপকথন। এখন আর কেউ অচেনা নয় কারোর কাছে। প্রায় প্রতিদিনই কথা হয় কিছুক্ষণের জন্য। শুভ কথায় কথায় হঠাৎ লিখল, আমার সাথে কথা বললে কি তোমার বাসায় সমস্যা হবে? সমস্যা হলে আমার সাথে কথা বলার দরকার নেই। মেঘা আঁতকে উঠে বলল, না না, কি সমস্যা হবে? বললে না তোমার বাসায় সবাই অনেক কড়া। হোক করা, আমি ধরাই পড়বো না। অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো, ধরা বললে কি? আমার সাথে তো আর প্রেম আলাপ করছো না। মেসেজটা পড়তেই বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল মেঘার। আসলে শুভ্রর সঙ্গে কোনো প্রেমের আলাপ করছে না সে। তবুও এই আলাপে অবর্ণনীয় একটা সুখ লুকিয়ে আছে। দিনে যতটুকু সময় শুভর সঙ্গে কথা হয়, কেবল ততটুকু সময়ে প্রকৃত হাসি লেগে থাকে তার ঠোঁটে। প্রেমের আলাপ না করলেও একটু একটু করে সে প্রেমের মায়াজালে জড়িয়ে পড়ল। এরই মাঝে ঈদ এলো। ঘুম থেকে উঠেই কোনো মতে মায়ের মোবাইলটা নিয়ে ইনস্টাগ্রামে লগ ইন করে প্রথম মেসেজটা মেঘা পাঠালো শুভকে, ঈদ মোবারক। মিনিট খানেক পর রিপ্লাই এলো, ঈদ মোবারক। সকাল সকাল ঈদের শুভেচ্ছা দিলে? তোমাকে কি সালামে দিতে হয়? মেঘা মজার ছলে বলল। তো দিন। তার মজাটাকে সত্যি প্রমাণ করে শুভ লিখল, বিকাশ আছে না? নাম্বার দাও। মেঘা তড়িঘড়ি করে টাইপ করলো। না না, দরকার নেই, আমি মজা করছিলাম। মেসেজটা টাইপ করেও পাঠালো না শেষ পর্যন্ত। তার মাথায় খেলে গেল ভিন্ন চিন্তা। শুভ বিকাশে তাকে সালামি পাঠালে তো তার নাম্বারটা চলে আসবে মেঘার কাছে। এমন লোভনীয় প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? বিকাশ নাম্বারটা দিল। মিনিট খানেকের মাথায় অ্যাকাউন্টে ঢুকলো 50 টাকা আর একটা সালামি বার্তা, ভালো মেয়েকে ঈদের শুভেচ্ছা। নম্বরটা তৎক্ষণাৎ মুখস্থ করে ডিলিট করে ফেলল মেঘা। টাকা আসার মেসেজও ডিলিট করে দিল। পরবর্তীতে এই ঘটনা শুনলে নয়লা মুখ বিকৃত করে বলেছিল, মোটে 50 টাকা দিয়েছে? এ আবার কেমন কিপটারে ভাই, অন্তত 100 টাকা তো দেবে। নয়লা কি করে বুঝবে ওই 50 টাকা মেঘার কাছে 50 কোটি টাকার সমান। ঈদের ব্যস্ততায় এক ফাঁকে বাড়ির থেকে বেরিয়ে সে 50 টাকা ক্যাশ আউট করে
এনে সযত্নে লুকিয়ে রেখেছে তার মানিব্যাগের পকেটে, যেভাবে মানুষ আগলে রাখে তার জীবনের সব থেকে মূল্যবান বস্তুকে। ছাদে দাঁড়িয়ে একদিন তারা দেখছিল মেঘা। হঠাৎ তার মনে হলো রাতের আকাশের মতোই অন্ধকারাচ্ছন্ন ছিল তার জীবনে। সেই জীবনে আলো ছড়াতে ওই তারাগুলোর মতো আগমন শুভ্রর। সেদিন ছাদ থেকে নেমে এসে মেঘা মেসেজে পাঠালো শুভকে। আমি আপনাকে ধ্রুব রাখতে পারি? অপর প্রান্ত থেকে এলো শুভ্রর বিস্ময় ভরা মেসেজ। ধ্রুব কেন? কারণ আপনি আমার জীবনেই ধ্রুবতারা। মানে কি এসবের? মনের অনুভূতিগুলো মনের গভীরতম ভাঁজে লুকিয়ে রাখা ওই মেয়েটার অভ্যাস। সেদিন তার কি যেন হলো, নিজেকে সামলে রাখতে পারছিল না আর মেঘা। বেসামাল হয়ে লিখল, আমি জানি না, শুধু জানি আপনার সঙ্গে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আমি বোধহয় কি? বোধহয় আপনাকে ভালোবেসে ফেলেছি। মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে মেঘার মনে হলো মস্ত বড় ভুল হয়ে গেছে। শুভ্র নিশ্চয়ই ভাবছে সে একটা গায়ে পড়া স্বভাবের মেয়ে। অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই এলো না তার কাছ থেকে। প্রচণ্ড কান্না পেল মেঘার। কেন সে বলতে গেল ভালোবাসার কথা। শুভ্র রিপ্লাই এলো কয়েক ঘন্টা পর। দেখো মেঘা, তুমি অনেক ভালো একটা। তোমার মতো ভালো মেয়ে আমি খুবই কম দেখেছি। তুমি পড়াশোনায় মন দাও। এইসব ক্ষণিকের মোহ, ভালোবাসা আর মোহ এক না। আরেকটি সময় এগুলোতে বুঝতে পারবে। কিন্তু আমি যে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না ধ্রুব। এখন এমনটাই মনে হবে, বললাম না, সময় এলেই এগুলো বুঝতে পারবে। এই ঘটনার পর শুভ্র মেঘার মেসেজের রিপ্লাই দেওয়া কমিয়ে দিল। আগে যেখানে দিনে অনায়াসে 1 ঘন্টা কথা বলে কাটিয়ে দেওয়া যেত তার সঙ্গে, সেখানে এখন মাত্র একবার পাওয়া যায় তার রিপ্লাই। প্রচণ্ড ভেঙে পড়ল মেঘা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ক্রমেই। অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করে ফেলতে লাগলো ক্রমেই। একদিন সহ্য করতে না পেরে মেঘা লিখে বসলো দীর্ঘ এক মেসেজ। আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি কি এমন দোষ করেছি? একটু কথাই তো বলতে চেয়েছি আপনার সাথে। আপনি কি বুঝতে পারেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? দম বন্ধ লাগে আমার আপনার সাথে কথা না বলতে পারলে। শুভ্র লিখল, তোমাকে না বলছি, এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। পারছি না তো, আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। দেখো মেঘা, আমি কোনোদিন তোমাকে বন্ধুর বাইরে বেশি কিছু মনে করিনি, বরং ছোট বোনের চোখে দেখেছি। তোমার সাথে কয়েকদিন কথা বলেছি, তার মানে এই না যে তুমি ধরে নিবে আমি তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু আমি তো পড়েছি। আবার একই কথা, বলছি না এসব তোমার মোহ। মোহনা, আমি সত্যি আপনাকে ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন ধ্রুব। শুভ্র ধৈর্যহারা হয়ে লিখল, এই নামে আর কখনো আমাকে ডাকবে না। তোমাকে প্রশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর কখনো আমাকে মেসেজ করবে না। একটা মানুষকে সামনাসামনি কখনো না দেখে, কখনো তার কণ্ঠস্বর না শুনো, তার প্রতি এতটা প্রবল টান অনুভব করা যায়, নিজেকে না দেখলে কখনোই জানতে পারতো না মেঘা। এই ঘটনা ঘটার 1 মাস পেরিয়ে যায়। অসংখ্য অসংখ্য মেসেজ সে পাঠায় শুভ্রর উদ্দেশ্যে, কিন্তু সেসব মেসেজের আর কোনো রিপ্লাই আসে না। হঠাৎ একদিন আজ বিকেলে এলো ছোট্ট একটা রিপ্লাই। শোনো মেঘা, আমার জীবনে একজন আছে, আমাকে বিরক্ত করা বন্ধ করো প্লিজ। মেঘার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। বুকের ভেতর জ্বলতে শুরু করলো দাবানল। যে মানুষটাকে ভালোবাসে এত স্বপ্ন সাজালো, সে মানুষটা কিনা অন্য কারোর। মেঘা কাঁপা কাঁপা হাতে টাইপ করলো, মিথ্যে কথা। আমি যাতে আপনাকে আর বিরক্ত না করি তাই এসব লিখেছেন, তাই না? শুভ্রর তরফ থেকে আর কোনো রিপ্লাই এলো না। এলো একটা সাদা কালো ছবি। তার পাশে শাড়ি পরিহিতা রূপবতী একটি মেয়ে, দুজনের ঠোঁটে হাসির ছড়াছড়ি। সে হাসিকে যেন মনে হলো সূক্ষ্ম এক শুল, যা ক্ষিপ্র গতিতে এসে বিঁধল তার বুকের মাঝে। তবে অদ্ভুত ব্যাপার, ওই মানুষটা অন্য কারোর জানার পরও এক মুহূর্তের জন্য মন থেকে মুছে ফেলতে পারল না তাকে মেঘা। আজ তারিফের জন্মদিন। তার অবশ্য জন্মদিন পালন করতে ভালো লাগে না। এই দিনটা বাড়িতে শুয়ে বসে আর সোশ্যাল মিডিয়ায় মানুষের অগণিতিক মেসেজের রিপ্লাই দিয়েই কাটিয়ে আসছে এত বছর। তবে আজ তার ব্যতিক্রম ঘটল। বহু বছর পর আহমেদ বাড়িতে তারিফের জন্মদিনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। দূর দূরান্তের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হলো।
উদ্দেশ্য বিয়ের আগে সকলকে মাহিরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। মাহিরা বাবা মায়ের সাথে এসেছে তারিফদের রাজপ্রাসাদে। এই বাড়িটাকে রাজপ্রাসাদ বলেই মনে হয় তার কাছে। শুভ্র রঙের দোতলা বাড়ি, বাড়ির সামনেই বাগানে দেশি বিদেশি ফুলের বাগান। এমন কোনো রং খুঁজে পাওয়া যাবে না যে রঙের ফুল এই বাগানে নেই। যেন রামধনু আকাশ থেকে নেমে এসেছে মাটিতে। বাড়ির ভেতরও জাঁকজমকতার ছড়াছড়ি, দামি দামি ফার্নিচার, শোপিস আর পেন্টিংয়ে ছড়াছড়ি। আজকের অনুষ্ঠানের আয়োজন অবশ্য বাড়ির ভেতরে করা হয়নি, বাগানে রাতের খোলা আকাশের নিচে আয়োজন করা হয়েছে। যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে। ছোটরা এক কোণে জটলা পাকিয়ে নিজেদের মতো খেলছে। মাহিরা পরনে গাঢ় নীল রঙের একটা শাড়ি। শাড়িটা আজ সকালেই তারিফ পাঠিয়েছে, সঙ্গে ছোট্ট একটা চিরকুট। সেই প্রথম দেখার পর আর তোমাকে শাড়িতে দেখার সৌভাগ্য হয়নি। আজকে এই শাড়িটা পরবে? যদি পরো তাহলে সেটাই হবে আমার সবথেকে বড় বার্থডে গিফট। চিরকুটটা হাতে নিয়ে অনেকটা সময় স্তম্ভিত হয়েছিল মাহিরা। বারবার ঠোঁটের কোণে ফুটে উঠছিল হাসি। গল্প, উপন্যাস আর নাটক, সিনেমায় বহুবার দেখেছে প্রিয় মানুষের কাছ থেকে চিরকুট পাওয়ার দৃশ্য। নিতান্তই হাস্যকর মনে হয়েছে সেসব দৃশ্য। নিজেকে মাহিরা নিজেকেই নিজে প্রশ্ন করেছে, এই মেসেজের যুগে চিরকুটের কি প্রয়োজন? অথচ আজ পেল সেই প্রশ্নের উত্তর। বাবা মা তারিফের চাচা চাচির সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আলাপ করছেন। তাদের পাশে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে মাহিরা। অসহায় চোখ দুটো তার খুঁজে বেড়াচ্ছে তার কাঙ্ক্ষিত মানুষটাকে। বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হলো না তাকে। কিছু দূরেই তারিফ দাঁড়িয়ে আছে, বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। খুব মজার কোনো ঘটনা বলছে তাদের। উচ্ছলতায় তার চোখ দুটো ঝকঝক করছে। তারিফকে আজ মাত্রা অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে। সাদা শার্ট, বাদামি স্যুট প্যান্ট, সেট করা চুল। যে কোনো মেয়ে এক দেখাই তার প্রেমে পড়তে বাধ্য হয়ে মাহিরাকে চোখ সরিয়ে নিতে হলো। এতগুলো মানুষের সামনে তো আর হবু স্বামীর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা যায় না। তবে অবাধ্য মনটা নিমিষে ছটফট শুরু করলো তাকে আরেকবার দেখার জন্য। মনকে কড়া শাসন করেও কোনো লাভ হলো না, ছটফট করেই যাচ্ছে। অবশেষে আরও একবার আর চোখে তাকালো তার দিকে। তখনই খেলো বুকের মাঝখানে ছোটোখাটো একটা ধাক্কা। তারপর আর চোখে তাকিয়ে আছে তার দিকে। এক সেকেন্ড পরই মাইরা চোখ সরিয়ে ফেল। এত তো মানুষের ভিড়ে নিঃশব্দে অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করতে দুটো মানুষের ওই এক সেকেন্ড সময় যথেষ্ট। খানিকক্ষণ বাদেই দেখা মিলল রুনা বেগমের, তারিফের মা। ভদ্রমহিলা মাহিরাকে মারাত্মক পছন্দ করেন, এখন থেকেই নিজের মেয়ের মতো আদর করেন। তিনি ঝড়ের গতিতে এগিয়ে এসে খপ করে মাহিরার হাতটা ধরে বললেন, মাহিরা, তুমি এখানে কি করছো মা? তোমাকে দেখবে বলেই তো এত মানুষ এসেছে। তুমি এখানে থাকলে তারা তোমাকে দেখবে কি করে বলো তো? যাও, তারিফ যেখানে যায় ওর সাথে সাথে যাও। মাহিরা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এমনিতেই তারিফের সঙ্গে তার প্রায় দেখা হয়, রোজ ফোনে কথা হয়। তবুও বড়দের সামনে তার সঙ্গে কথা বলতে কেমন লজ্জা লাগে। মাহিরা অপ্রস্তুত গলাতেই বলল, আমি। ওপাশ থেকে তার মা শায়লা বেগম হাসি হাসি গলায় বলেন, লজ্জা পাচ্ছে ভাবি? রুনা বেগম জোর গলায় বলেন, লজ্জা পেলে তো হবে না, আমার সঙ্গে এসো। বলে মাহিরার হাত ধরে হাঁটা দিলেন। এত লোকের ভিড়ে উচ্চস্বরে ছেলেকে ডাকছেন, তারিফ, এই তারিফ। বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে হঠাৎ তারিফ মায়ের ডাক শুনে এগিয়ে এসে বলল, হ্যাঁ মা, আমাকে ডাকছিলে? রুনা বেগম ধমক দিয়ে বলল, তখন থেকে বন্ধুদের নিয়ে পড়ে আছিস, যা মাহিরার সাথে ছবি তোল। দুজনকে একা রেখে রুনা বেগম ব্যস্ত পায়ে চলে গেলেন। তারিফ একটু একটু করে এগিয়ে এসে মাহিরার সামনে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা আর কিঞ্চিত রহস্যময়তাও বটে। ঠোঁটে এক চিলতে হাসি। এদিকে লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে মাহিরা। চলো। তারিফের উচ্চারিত ছোট্ট এই শব্দটাও যেন প্রবল আলোড়ন সৃষ্টি করলো মাহিরার মাঝে। ছবি তোলার জন্য বাগানের কোনায় ফুল আর আলোকসজ্জায় সুন্দর একটা জায়গা সাজানো হয়েছে। সেখানেই পাশাপাশি দাঁড়িয়ে আছে তারিফ, মাহিরা। তাদের দুজনের ঠোঁটেই হাসি। সামনে ক্যামেরাম্যান একের পর এক ছবি তুলে যাচ্ছে।
মাহিরা একবার তারিফের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আপনার পাঠানো শাড়ি পরেছি। তারিফ ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে থেকেই হালকা গলায় বলল, দেখলাম তো। কিছু বলবেন না? কিছু বলার কথা ছিল না। গোপনে ছোট্ট দীর্ঘশ্বাস ফেল মাহিরা। তাকে দেখতে খুব বিচ্ছিরি লাগছে নাকি? এমনিতে শাড়ি পরার অভ্যাস তার নেই। এরই মাঝে কুচিগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে। তাকে শাড়িতে দেখার যে শখ তার লালন করছিল, সে শখে কি জল ঢেলে দিল মাহিরা? তার এতক্ষণ আর চোখে দেখছিল মাহিরার মুখভঙ্গি। তার হতাশ ভঙ্গিতে একবার নিজের দিকে তাকালো। গোমরা মুখে আশেপাশে তাকানো নিজেকে আর ধরে রাখতে পারল না তারিফ। হেসে ফেলে বলল, এই মেয়ে, একটু রাগ করো না আমার উপরে। মাহিরা চমকে উঠে বলল, কেন? রাগী মেয়ে আপনার পছন্দ? আমার তোমাকে পছন্দ। অকমরসা ধক করে কেঁপে উঠল মাহিরার বুকের ভেতরটা। বাড়ন্ত হৃদস্পন্দনের সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো সুযোগ না দিয়ে তারিফ আবারও বলল, কিন্তু তোমার রাগটাই এখনো দেখা হলো না। আঙ্কেলের কাছে গল্প শুনেছি তুমি নাকি বেশ রাগী। মাহিরা ঠোঁট উল্টে বলল, আমি মোটেও রাগী না। বছরে 2 বছরে একবার রেগে গেলে আর কি। আমার উপর কবে রাগ করবে? কি আশ্চর্য, আমাকে রাগ করতে দেখার জন্য পাগল হয়ে গেলেন কেন? তাই অন্যরকম গলায় বলল, রাগ করতে দেখার জন্যে পাগল হইনি তো, রাগী মাহিরাকে সামলানোর জন্যে পাগল হয়েছি। মাহিরা কিঞ্চিত অবাক হয়ে বলল, আজ হঠাৎ কি হলো আপনার? তাই অকপটে বলল, জানি না, তোমাকে শাড়িতে দেখে মাথাটা খারাপ হয়ে গেছে হয়তো। কেঁপে উঠল মাহিরা। চোখ তুলে একবার তাকালো তার দিকে। লাজরাঙ্গা গাল দুটো যেন তার সৌন্দর্যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অন্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তারিফ। অবশ্য সঙ্গে সঙ্গে মাহিরা নিজেকে সামলে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছে, কিন্তু ততক্ষণে ক্যামেরাবন্দি হয়ে গেছে তাদের মুহূর্তকালীন অনুভূতির আদান প্রদান। মায়ের চোখ রাঙ্গানি উপেক্ষা করে তারিফ আবারও ফিরে গেল তার বন্ধুদের কাছে। রুনা বেগম মাইরার হাত ধরে ঘুরে ঘুরে সকলের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। অবশেষে ক্লান্ত হয়ে একটা টেবিলের কাছে এসে বসলেন। মাহিরাকে বসালেন নিজের পাশে চেয়ারটায়। এখানে তারিফের চাচি আর ফুপুরাও রয়েছেন। তারিফের চাচা চাচি চাচাতো ভাই বোনেরা এ বাড়িতেই থাকে। একমাত্র ফুপু তার মেয়ে তিশাকে নিয়ে বেড়াতে এসেছে জন্মদিন উপলক্ষে। তারিফের ছোট চাচি বলে উঠলেন, ছেলের বউ একটা পেয়েছো বুবু, এমন মেয়ে আজকাল পাওয়া যায়? আজকালকার মেয়েরা কোন সুযোগে ছেলেকে বাবা মায়ের কাছ থেকে দূরে নিয়ে যাবে সেই ধান্দায় থাকে। রুনা বেগম গর্বের সুরে বললেন, তার বলতে এবার মাহিরার হাতে সংসার তুলে দিয়ে আমি রিটায়ারমেন্টে যাব। তারিফের ফুপু পাশ থেকে বলে উঠলেন, মেয়েও তো কপাল করে তোমার মতো শাশুড়ি পেতে যাচ্ছে ভাবি। আমাদের শাশুড়িরা তো আমাদের চোখেই দেখতে পারতো না, কোথায় কোথায় ভুল ধরতো। এসব আলাপ মাইরা কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। বড়দের কথোপকথনে কিছু বলা বেয়াদবি, আবার একেবারে চুপ করে থাকাও নিহাত অভদ্রতা। অভদ্রতা এড়াতে মাহিরা কি বলবে, তাই তখন মনে মনে খুঁজে বেড়াচ্ছে। তখন খেয়াল করলো তারই বয়সী একটা মেয়ে লম্বা লম্বা পা ফেলে ছুটে আসছে তাদের টেবিলের দিকে। তার ছোটার ভঙ্গিমা এমন যেন সে পুলিশ আর কুখ্যাত অপরাধী তার সামনে। মেয়েটা কাছাকাছি আসতে তাকে পরিষ্কার দেখতে পেল মাহিরা। চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালি। অন্যান্য অতিথিদের মতো তার পরনে জমকালো কোনো পোশাক নেই, সাদামাটা একটা সালোয়ার কামিজ। এই মেয়েটাই তারিফের ফুফাতো বোন তিশা। ঝড়ের গতিতে সে তার মায়ের পাশে দাঁড়ালো। তার আগমনে টেবিলে সকলে একটু যেন নড়েচড়ে বসল। কথা নেই বার্তা নেই। মেয়েটা আচমকা মাহিরার দিকে আঙ্গুল তাক করে বলল, এই মেয়েটাকে তারিফ বিয়ে করবে? এই মেয়েটাকে? তার চেঁচামেচিতে আশেপাশের সকলের দৃষ্টি এই টেবিলটার উপরই এসে পড়ল। আতঙ্কে পাথরের মতো জমে গেল মাহিরা। এই মেয়েটার অতর্কিতভাবে তাকে আক্রমণ করার কারণ কি? তারিফের ফুপু মেয়ের দুহাত ধরে নিচু স্বরে বলেন, তিশা বাড়ির ভেতরে যা। তিশা চিৎকার করে বলল, কেন যাব আমি? আমাকে কেন লুকিয়ে লুকিয়ে থাকতে হবে এই মেয়েটার জন্য? কি পেয়েছো তোমরা এই মেয়েটার মধ্যে? কি ভেবেছো তারিফ ওকে পছন্দ করে? তারিফের স্ট্যান্ডার্ড কি এতই লো? আরে এই মেয়ে কি তারিফের যোগ্য নাকি?
তিশার এক একটা কথা যেন তীক্ষ্ণ তীরের মতো এসে আছড়ে পড়ল মাহিরার বুকের মাঝে। নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না সে। মেয়েটা কেন এসব বলছে এই প্রশ্ন তার মাথায় জাগলো না, বরং যে যা বলছে তাকে সত্যি মনে হলো। সত্যি কি সে যোগ্য নয় তারিফের স্ত্রী হওয়ার? তিশা একবার মাহিরার দিকে আঙ্গুল ছুঁড়ে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, বিয়ে করার এত শখ কেন তোমার? দুনিয়ার আর কোনো ছেলে পাওনি না? মামি তোমাকে পছন্দ করেছে বলে বিয়েটা করতে পারছো, না হলে তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে তারিফ নিজ থেকে কোনো দিনও বিয়ে করতো না। মাহিরার হাত পা থরথর করে কাঁপছে, চোখের কোণে জল জমে এসেছে। প্রাণপণ চেষ্টা করছে সেই জল লুকিয়ে ফেলতে, অশ্রু গোপন করতে। মাটির দিকে তাকালো সে। রুনা বেগম কড়া গলায় ননদের উদ্দেশ্যে বলেন, মেয়ে তামাশা করছে আর মা বসে বসে দেখছে, ভেতরে নিয়ে যাও মেয়েকে। তার আরেক বন্ধু রিসিভ করতে বাড়ির বাইরে গিয়েছিল, ফিরে এসে দেখে বাগানের মাঝামাঝি ওই টেবিলটা জুড়ে হট্টগোল। আত্মীয় স্বজনদের মাঝে চলছে প্রবল ফিসফাস। সকলের চোখে মুখে উদ্বেগের প্রগাঢ় ছায়া। ব্যাপারটা মোটেও ভালো ঠেকল না তার। তীক্ষ্ণ মস্তিষ্কের ভিড় এড়িয়ে গিয়ে ব্যস্ত গলায় মায়ের উদ্দেশ্যে বলল, কি হয়েছে মা, এখানে এত ভিড় কেন? এতক্ষণ শান্ত থাকলেও তারিফকে দেখে ভরকে গেলেন রুনা বেগম। কম্পিত স্বরে বললেন, কিছু হয়নি তো? তারিফের চোখ হঠাৎ গিয়ে আটকে গেল চেয়ারে বসে থাকা মাহিরার উপর। চোখ মুখ শক্ত করে মাটির দিকে তাকিয়ে আছে মেয়েটা। চোখ দিয়ে তার সমানে অশ্রু ঝরছে। বুকের ভেতরটায় হঠাৎ প্রবলভাবে মোচড় দিয়ে উঠল। মাহিরার চোখের জল এর আগে কখনো দেখেনি বলে হয়নি উদ্বেগে তার বুক ধুকপুক বেড়ে গেল। তারিফ কঠিন গলে বলল, মাহিরা কাঁদছে কেন? রুনা বেগম আরেক দফা ভরকে গিয়ে বলেন, মাহিরা? ঘটনা কি ঘটেছে বুঝতে বাকি রইল না তারিফের। এই সুন্দর প্রশান্তিময় সন্ধ্যাটা নষ্ট করে দিতে পারে এমন একটা মানুষই উপস্থিত রয়েছে এ বাড়িতে। তারিফ কড়া গলায় বলল, তিশা কিছু বলেছে না? রুনা বেগম আতকে উঠে বলেন, তারিফ শোন আমার কথা। তারিফের মতো শান্তশিষ্ট ছেলে আর দ্বিতীয়টি হয় না, কিন্তু কঠিন পরিস্থিতিতেও ঘাবড়ে যায় না সে, বরং মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেয়। তবে এই মানুষটাই রেগে গেলে বদলে যায় একেবারে, তখন তাকে আর যাই হোক শান্তশিষ্ট বলা যায় না। লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে তারিফ। রাগে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেছে, কপালে দুপাশে রগ ফুলে উঠেছে। উৎসুক আত্মীয় স্বজনদের কেউ কেউ ব্যস্ত পায়ে তার পিছু নিয়েছে, কেউ কেউ বাগানে দাঁড়িয়ে আছে। প্রবল মাত্রায় ফিসফাস সারছে নিজেদের মাঝে। বসার ঘরে পাওয়া গেল তিশাকে। সোফার উপরে পা তুলে বসে উঁচু গলায় চেঁচামেচি করছিল। বাড়ির ভেতরে তারিফকে প্রবেশ করতে দেখে থেমে গেল সেই চেঁচামেচি। তারিফ তার সোফার কাছে গিয়ে উত্তপ্ত স্বরে বলল, ওঠো। তিশা বিড় করে বলল, তারিফ? তারিফ প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, ওঠো। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো তিশা। পাশ থেকে আত্মীয় স্বজনদের কেউই নিভে নিভু গলে কী সব বুঝ দিচ্ছে তারিফকে, যদিও সেসব বুঝ পৌঁছালো না তার কর্ণকুহরে। ক্রুদ্ধ গলায় সে বলল, বাইরে আয়। তিশা কাঁপা কাঁপা পায়ে তাকে অনুসরণ করে আবারও ফিরে এলো বাগানে। বাগান ভর্তি এত মানুষ, অথচ কেউই দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কিছুই করতে পারছে না। তারিফ কারো কথাই শুনছে না। অবশেষে তিশাকে মাহিরার সামনে নিয়ে এলো তারিফ। তার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ল মাহিরা। এই শান্ত মুখটায় যে এত রাগ এসে জমতে পারে নিজের চোখে না দেখলে কোনোদিনই বিশ্বাস হতো না। তারিফ কঠিন গলায় বলল, ওকে বল তুই একটা স্টুপিড, তোর মাথায় ভয়াবহ গন্ডগোল। আই এম সরি। তিশা চমকে উঠে কয়েক মুহূর্ত ফ্যাল করে তাকিয়ে রইল তারিফের দিকে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যেন। আবারও ধমকে উঠল তারিফ, বল। তিশা অনেকটা সময় চুপ করে থেকে ফ্যাকাশে গলায় বলল, সরি। না না, শুধু সরি বললে তো হবে না, আমি যা বলেছি তাই বল। দীর্ঘ নীরবতা ভঙ্গ করে মাহিরা এবার অস্পষ্ট গলায় ডাকল। না সূচক মাথা নেড়ে মিনতি সুরে বলল, তারিফ প্লিজ।
এতক্ষণে যেন কেউ তার রাগের জ্বলন্ত আগুনে পানি ঢাললো। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। উত্তপ্ত গলায় সে তিশাকে উদ্দেশ্য করে বলল, বের হ, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই, আর কোনোদিনও যেন তোর চেহারা দেখতে না হয়। চোখ মুখে একরাশ অবিশ্বাস নিয়ে তিশা হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর দীপ্ত পায়ে হেঁটে নিজের উত্তপ্ত মস্তিষ্কটাকে শান্ত করতে চলে গেল বাড়ির পিছনের দিকে। রুনা বেগম অচিরে পরিস্থিতি সামলে নিলেন। তারপর চাচাতো বোনের মেয়ে বুশরাকে স্টেজে উঠিয়ে দিলেন গান গাইতে। সকলে মনোযোগ সেদিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সকলে ভুলে গেল একটু আগে বাড়িতে অত বড় কাণ্ড ঘটেছে। সকলে যখন বুশরার গানে বুঝ, তখন তাদের চোখগুলোকে ফাঁকি দিয়ে মাহিরা নিঃশব্দে উঠে গেল তারিফকে খুঁজতে। পা টিপে টিপে সেও চলে গেল বাড়ির পিছনের দিকে। সেই জায়গাটা চমৎকার সুন্দর, বিশাল একটা সুইমিং পুল, আর সুইমিং পুলের চারিদিকে বড় বড় ডেক চেয়ার। প্রত্যেকটা ডেক চেয়ারের পাশে গোলাকার সাইড টেবিল আর মাথার উপরে হালকা হলুদ রঙের ছাতা। সেখানকার একটা চেয়ারে গা এলিয়ে বসে আছে তারিফ, মাথার উপরে ডান হাত টেকিয়ে চোখ বুজে রেখেছে। আমার রাগ দেখতে চেয়ে আজ নিজেই রাগ দেখালেন? মাহিরা স্বাভাবিকভাবেই বলল। তার কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে চোখ মেলে তাকালো তারিফ। শান্ত ওই চোখ দুটো দেখলে কে বলবে এতক্ষণ আগে তা জলজল করছিল রাগে। মাহিরা তার পাশে ডেক চেয়ার তার দিকে ঘুরে বসলো। তারিফ নরম স্বরে বলল, সরি, একটু বেশি করে ফেলেছি না? একটু। আমি এতটা রেগে যাই না। আজ কি যে হলো, তোমাকে খুব বাজে কথা বলেছে না তিশা? মাহিরা কৌতূহলী গলায় বলল, কেন বললো বলুন তো? আপনাকে পছন্দ করে নাকি? তারিফ বিরক্তি ভঙ্গিতে বলল, আমার সেকেন্ড এক্সের কথা বলেছিলাম না, এই সেই সেকেন্ড এক্স। মাহিরা অবাক গলায় বলল, ও এই ব্যাপার, তা আগে বলবেন না? আগে জানলে কি আর এত কষ্ট পাই? এত বছর পর হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেছে। আমাদের বিয়ে ঠিক হওয়ার পর প্রায়ই মাকে ফোন করে চেঁচামেচি করে। আপনাকে এখনো ভালোবাসে হয়তো। এখনো? ওই মেয়ে আমাকে কখনো ভালোবাসেনি। তবে এতগুলো মানুষের সামনে ওকে এভাবে অপমান না করলেও পারতেন। ভালো মানুষই করবে না তো মাহিরা। তোমার সাথে যে বাজে বিহেভ করবে তাকে এভাবেই অপমান করব। মাহিরা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, কেন করবেন? তারিফ সোজা সাপটা জবাবে বলল, কারণ দুদিন পর তুমি আমার বউ হবে। বুকের ভেতর শত শত প্রজাপতি যেন একসঙ্গে আকুলি বিকুলি করে উঠল। এতটা দৃঢ়তা, এতটা অধিকার বোধ নিয়ে এর আগে কি কখনো তার সঙ্গে কথা বলেছে তারিফ? মাহিরা মনে করতে পারল না। তারিফ হঠাৎ হালকা গলায় বলল, তবে আমি আশা করিনি তুমি এতটা কিপটা। কিপটা? আমি আবার কখন কিপটামি করলাম? এই যে আমি চিরকুটে লিখলাম তুমি শাড়ি পরে এলেই আমার বার্থডে গিফট পাওয়া হয়ে যাবে, আর তুমিও সত্যি সত্যি আমার জন্য কোনো গিফট না নিয়েই চলে এলে। মাহিরা হেসে ফেল, খিলখিল করা হাসি। এই হাসির অর্থ একমাত্র তারই জানা। হাসি না থামিয়ে বলল, একটু বসুন, আপনার গিফট গাড়িতেই আছে, নিয়ে আসছি। তারিফ উঠে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিয়ে বলল, আমিও যাই। মাহিরা আটকে উঠে বলল, না না না, ওখানে অনেক মানুষ, গিফটটা পাওয়ার পর আপনার রিয়াকশন ঠিক মতো দেখতেই পারবো না। তারিফ আর কথা বাড়ল না। মাহিরা উৎফুল্ল ভঙ্গিতে উঠে গেল। কয়েক মিনিটের মাঝেই ফিরে এলো বিশাল একটা ফ্রেম হাতে নিয়ে। ফ্রেমটা এতই বিশাল যে মাহিরার কাঁধ থেকে হাঁটু অবধি ঢেকে রেখেছে। বিশাল ফ্রেমটা বই আনতেও কষ্ট হচ্ছে মেয়েটার। তারিফ উঠে গিয়ে তার কাছাকাছি দাঁড়ালো। ব্যস্ত গলায় কিছু একটা বলতে যাবে, তার আগে মাহিরা হাসি হাসি মুখে বলল, 3 মাস ধরে আঁকছি, ভালো না হলেও আপনার ঘরের দেয়ালে টানিয়ে রাখতে হবে কিন্তু। তারিফ কিছু বুঝে ওঠার আগে ধীরে সুস্থে ফ্রেমের কাছে ঘেরা অংশটা তার দিকে ঘোরালো মাহিরা। বিস্মিত রীতিমতো চমকে উঠল তারিফ। মাহিরা তার পোর্ট্রেট এঁকেছে। ছবিটাকে এতটাই জীবন্ত মনে হচ্ছে যেন দক্ষ ফটোগ্রাফারের তোলা কোনো ছবি। প্রত্যেকটা চুল, চোখের পাতা, খোঁচা খোঁচা দাড়িতে তার সুনিপুণ দক্ষতার প্রতিফলন। অবাক চোখে
অনেকটা সময় তাকিয়ে রইল তারিফ। যখন বুঝলো ভারী ফ্রেমটা ধরে দাঁড়িয়ে থাকতে মাহিরার কষ্ট হচ্ছে, তখন সেটা তার হাত থেকে নিয়ে আবারও তাকিয়ে রইল মোহিত দৃষ্টিতে। জন্মদিনে এত সুন্দর উপহার সে আগে কখনো পায়নি। অবশেষে নীরবতা ভঙ্গ করে তারিফ মুগ্ধ গলায় বলল, একটা মানুষ এত সুন্দর ছবি কি করে আঁকে? মাহিরা লাজুক ভঙ্গিতে বলল, আপনার পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার কোনো উপায় তুমি রেখেছো? আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। অনেক সময় দিতে হয়েছে না ছবিটার পেছনে? তা তো হয়েছি। আমার জন্য কেউ কখনো এত কষ্ট করেনি জানো। মাহিরা বলবে না করো শেষমেশ বলেই ফেল। আর কেউ কেন করবে? আমিই তো করব। প্রশস্ত একটা হাসি ফুটে উঠল তারিফের ঠোঁটে। ছবির ফ্রেমটা সাবধানে কাছের ডেস্ক চেয়ারে নামিয়ে রেখে মাহিরার মুখোমুখি এসে দাঁড়ালো সে। তার ঘোর লাগা চোখ দুটো সরতেই চাইছে না মাহিরার চোখের উপর থেকে। হঠাৎ দুহাতে মাহিরার দুটো হাত আলতো স্পর্শ করলো তারিফ। মৃদু কেঁপে উঠল মাহিরা। সারা শরীর জুড়ে গা শিরশিরে একটা বাতাস শুরু করে বয়ে গেল। হাত দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে তারিফ ঘোরগ্রস্ত কণ্ঠে ডাকল, মাহিরা। মাহিরা অস্পষ্ট গলায় বলল, তোমাকে একটু জড়িয়ে ধরি। ধক করে কেঁপে উঠল মাহিরার বুকের ভেতরটা। মোটো অস্বস্তি লাগলো না, বরং মনে হলো এর থেকে সরল আবদার আর হতেই পারে না। উপরে নিচে মাথা নাড়ল সে। ঠোঁটের কোণে প্রশস্ত হাসি রেখা টেনে দুহাতে মাহিরাকে বুকের মাঝে জড়িয়ে ধরল তারিফ। যেন এই মেয়েটার মাঝেই তার অপূর্ণ জীবনের সকল পূর্ণতা। তারিফের শান্ত হৃদয়ে ধুকপুক পরিষ্কার শুনতে পাচ্ছে মাহিরা। এই ধুকপুক যেন তার বেসুরে জীবনে নতুন ছন্দ। তিনার সামনে সজল বসে আছে, কিন্তু ভুলও তার দিকে তাকানোর দুঃসাহস করছে না। এদিক ওদিক তাকাচ্ছে, কখনো আকাশের দিকে তাকিয়ে কাকের ডানা ঝাপটানো দেখছে। এক হাত দিয়ে আরেক হাতে তালু ঘষছে। নার্ভাস হলে এই কাজটা প্রায় করে সে। তিনা আবারও ধমকে উঠে বলল, কি হলো বলো? সজল এবার নড়চড়ে বসে বলল, তুমি সত্যি শুনবে আমার কথা? তিনা কঠিন গলায় বলল, ঢং করার টাইম নেই। 10 মিনিট পর আমার ক্লাস। যতক্ষণ আমি সিঙ্গারাটা শেষ করব ততক্ষণে বলতে পারলে বলবে, না হলে টাটা বাই বাই। সিঙ্গারায় তিনার প্রথম কামড় পড়তে সতর্ক হয়ে গেল সজল। যেন তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আটকে উঠে বলল সজল, না না বলছি। কিন্তু কি বলবে? মাসখানেক হলো তিনার সঙ্গে কথা বলবে বলে ছটফট করছে সে। বারবার ক্যাম্পাসে তার পিছে ঘুরঘুর করছে, অগণিতিক কল আর মেসেজ পাঠিয়েছে। তবে আজ যখন তিনা নিজে থেকে তার কথা শুনে ডেকে এনেছে, তখন যেন মনে মনে সাজিয়ে গুছিয়ে রাখা কথাগুলো সব এলোমেলো হয়ে গেছে। অনেকটা সময় চুপ থেকে কি যেন চিন্তা ভাবনা করে সজল বলল, ত্রিনা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ওই মেয়েদের সাথে আমি এমনিতেই মেসেজ দিতাম, বন্ধু মনে করে। কিন্তু যখন জানতে পারলাম ব্যাপারটা তুমি পছন্দ করো না, তখনই থেমে যাওয়া উচিত ছিল। তিনা গম্ভীর গলায় বলল, যেদিন আমি ব্রেকআপ করতে গেলাম সেদিন তো এসব কথা বের হয়নি তোমার মুখ থেকে। এমন একটা ভাব করলে যেন আমি থাকা না থাকাতে কিছু যায়ই আসে না। সজল অসহায় গলায় বলল, তখন তো আমি রেগেছিলাম তোমার উপর। মনে হয়েছিল সম্পর্কটা শেষ হয়ে গেলেই ভালো। তিনা আবারও প্রচণ্ড ধমক দিয়ে বলল, এই তোমাকে রাগ করার অধিকার কে দিয়েছে? ভুল করবে আবার রাগও করবে। ত্রিনা, আমি একটু বলি। তিনা নিজেকে শান্ত করে বলল, বলো। কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। আমি তোমাকে ছাড়া কিছুতে বাঁচতে পারবো না ত্রিনা। আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না কেন? আমি কি পানি নাকি অক্সিজেন? পানি আর অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, হার্টবিট ছাড়াও বাঁচতে পারে না, তুমি আমার হার্টবিট ত্রিনা। কয়েক মুহূর্ত তিনা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সজলের দিকে। অতঃপর মুখ বিকৃতি করে বলল, ছি ছি, এমন লেম ডায়লগ নিয়ে তুমি আমাকে পটাতে এসেছো? সজল গোমরা মুখে বলল, লেম লাগলো? এই ডায়লগ আমি কাল 8 ঘন্টা বসে ভেবে বের করলাম। আর রাগি রাগি ভাবটা ধরে রাখতে পারল না তিনা। হেসে উঠল সে। আজ বহুদিন পর যেন তিনার প্রকৃত হাসিটা দেখল সজল। প্রেমে বাঁধিয়ে রাখার মতো সেই হাসি
হাসলে তার চোখ দুটো হেসে ওঠে সমান তালে। সজল উজ্জ্বল গলায় বলল, তুমি হাসছো, তার মানে কি ধরে নেব? তিনা নিজেকে কিছুটা সামলে নিয়ে আবারও গাম্ভীর্যের ভাবটা ধরে বলল, কিছুই ধরে নেবে না, ক্লাসে যাও। কিন্তু ক্লাসে যাও সজল। সজল আর কথা বাড়ল না, ধীর পায়ে উঠে চলে গেল ক্লাসে। মনে মনে দীর্ঘশ্বাস ফেল তিনা। তাদের উপর ঝড়ঝাপটা বয়ে গেল, মন থেকে কিছুতেই দূর করতে পারে না সজলকে। এমন না যে ঘুমের ঘরে স্বপ্নে সে সজলকে দেখে, কিন্তু দিনের পর দিন তার সাথে কোনো কথা না হলেও মনটা নিঃশব্দে জানান দেয় যে সজলকে সে আজও ভালোবাসে। তিনা ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে নিজের ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের দিকে পা বাড়ালো। সামনের সিঁড়ির উপর নাইলা তার জন্যে অপেক্ষা করছিল। মাইরা আজ ভার্সিটিতে আসেনি, কাল তারিফের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে এতটাই রাত হয়ে যায় যে সকালে আর ঘুম ভাঙেনি তার। আর এদিকে আজ 4 দিন হলো মেঘার দেখা নেই। শুভ্রর বিরহে কাতর হয়ে মূল্যবান ক্লাসের মায়ও সে ত্যাগ করছে। তিনা নাইলার পাশে বসতেই সে ঝাঁঝালো কণ্ঠে বলল, মেঘার কাহিনী দেখলে আজও ক্লাসে এলো না? তিনা বিরক্ত ভঙ্গিতে বলল, কি জানি বাবা, এক বেটার দুঃখে নাওয়া খাওয়া ঘুম সব ভুলে গিয়ে দেবদাসের মহিলা ভার্সন হয়ে যাবে। রিলেশনশিপ তো আমারও ছিল, কিন্তু তাই বলে কি আমি প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম বল? মেঘা তো ওই শুভ না ধ্রুব বেটাকে ছাড়া আর কোনো মানুষকে মানুষই মনে করে না। কিন্তু আমার সব থেকে বেশি রাগ কার উপরে লাগে জানিস? মাহিরার ওপর। একদম। সেদিন গ্রুপে কি বললো দেখলি? মানে রাগে আমার রক্ত টকবক করে উঠছিল। 4 জন বন্ধু যখন নিজেদের মধ্যে দল গঠন করে তখন সব থেকে বেশি যে জিনিসটা হয় সেটা হলে দলের মধ্যে ছোট আরেকটা দল গঠন করে। সেই ছোট্ট দলের মধ্যে যারা নেই তাদের দুর্নাম করা। ব্যাপারটা খুব খারাপ এমন নয়, তিনার তো বেশ লাগে। তাদের নিয়ে দুর্নাম করা যথেষ্ট কারণ আছে বলেই তো দুর্নাম করা হচ্ছে। মাইরাকে নিয়ে দুর্নাম করার কারণ হলো গত পরশু মেঘাকে সান্ত্বনা দিতে গিয়ে সে গ্রুপে লিখেছে, দোস্ত তুই আমার কথা বিশ্বাস কর, আমার মনে হয় না ভাইয়ার আসলেই কোনো গার্লফ্রেন্ড আছে। তুই যাতে ওনাকে ভুলে যাস এজন্য বলেছে, কিন্তু সে তো আর জানে না যে তুই এত সহজে তাকে ভুলতে পারবি না। তিনা ভুরকুচকে বলল, মাহিরার মতো বুদ্ধিমতী একটা মেয়ে যদি এরকম ছাগলের মতো কথা বলে রাগ তো লাগবেই ভাই। ওই মেসেজ দেখার পর আমি পার্সোনাল ইনবক্সে যা লিখেছি। মাহিরা এসব কেন করে আমাকে বলেছে। ও নিজেও তো এখন ভালোবাসার মানে বোঝে, তাই আরেকজনের ভালোবাসাটাকে সাপোর্ট করে। মনে স্বাদ মিটিয়ে মাহিরা আর মেঘাকে নিয়ে দুর্নাম করে বাড়ি ফিরল তিনা। ক্লান্তিময় দিন শেষে বাড়ি ফিরে নাকি স্বস্তিতে মানুষের মন শীতল হয়ে ওঠে। তবে তিনার ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। এই বাড়ি তার কাছে নরকের সমতুল্য। যতক্ষণ থাকে ততক্ষণে মনে হয় কেউ তার গলাটা চেপে ধরে রেখেছে। বাড়ির বাইরে পা রাখলেই আবার সে মুক্ত। আজ অস্বস্তির আলাদা আরেকটা কারণ আছে তার ভাইয়া তৌকির বাড়িতে। অন্যান্য দিনে সে রাত 8টার দিকে বাড়ি ফিরে। আজ শরীরটা ভালো লাগছে না বলে অফিস থেকে ছুটি নিয়েছেন। ভাইয়া যে দিনগুলো সারাদিন বাড়িতে থাকে সেই দিনগুলোতে ছুটে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে তিনার। রাতে খাবার টেবিলে একসঙ্গে খেতে বসেছে সকলে। ভাইয়া ভাবি 7 বছর বয়সী ছেলে তুর্য তিনার কোলে বসে আছে, হাত দিয়ে খেতে শিখল। রাতের খাবার সে ফুপির হাতেই খাবে। এই নিয়ম কেউ পরিবর্তন করতে গেলেই কেটে কেটে সারা বাড়ি মাথায় তোলে। তিনি অবশ্য যত্ন নিয়ে খাইয়ে দেয় তাকে। তোকের ভাত মাখতে মাখতে বলেন, এর আগে সেমিস্টারের সিজিপিএ কত ছিল? লাইলা পাশ থেকে সতর্ক গলায় বলল, আহ, খাওয়ার সময় সব কথা না তুললেই নয়। স্ত্রীর কথায় কর্ণপাত না করে তৌকির আবার বললেন, কি হলো, সিজিপিএ কত ছিল? তিনা বিড়বিড় করে বলল, 2.75। তিনার কম সিজিপিএ যেন তৌকিরের কাছে উল্লাসের বস্তু। বিজয়ীর ভঙ্গিতে মাথা দুলিয়ে তিনি বললেন, পড়াশোনা করবি বলে তো জ্বালিয়ে মারলি। এই তোর পড়াশোনা? এই সিজিপিএ দিয়ে কি এমন দুনিয়া উদ্ধার করবি তুই? এমন পড়াশোনা করে কি লাভ হলো? লাইলা উদ্বিগ্ন স্বরে বলেন, থাক না এইসব কথা। তিনা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আগের সেমিস্টার ফাইনালের সময় আমার নিউমোনিয়া হয়েছিল। পরীক্ষার আগের দিন পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম। এর মধ্যে ভুলে গেলে?
তৌকির তাচ্ছিলের স্বরে বললেন, প্রত্যেক সেমিস্টার ফাইনালে তো একটা না একটা ব্যারাম হয় তোর, এভাবেই তো চলছে। অপমান গায়ে মেখেও চুপ করে রইল টিনা। নিঃশব্দে ভাত তুলে দিতে লাগলো তুর্যের মুখে। তৌকির আবারও ঝাঁঝালো কণ্ঠে বলেন, কত ভালো একটা ছেলে পেয়েছিলাম, বলেছিলাম বিয়েটা করে নে। না, উনি পড়াশোনা করবে, পড়াশোনা করে রাষ্ট্রপতি হবে। ঘটনা ৩-৪ বছর আগে। টিনা তখন কেবল ভার্সিটিতে ভর্তি হয়েছে। তৌকির কোত্থেকে যেন একটা লোকের ছবি এনে টিনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এ আমার এক ক্লাসমেট, বুঝলি ত্রিনা, তোর ছবি থেকে মারাত্মক পছন্দ করেছে। আমিও বললাম পছন্দ হলে ঘরে উঠিয়ে নেন, আংটি টাংটি পরিয়ে যান। বলে গা দুলিয়ে হেসেছিলেন তৌকির। কিন্তু টিনার গা বেয়ে বয়ে যায় শীতল এক স্রোত। মাঝবয়সী টাক পড়া ক্ষীণকায় লোকটার ছবি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে শুরু করলো প্রবল চেঁচামেচি। হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে ফেলল মেঝেতে। হুলুস থুলুস কাণ্ড বাদিয়ে শেষমেশ বাসা থেকে বেরিয়ে বেশি দূর অবশ্য জানি, কোথাও যাওয়ার জায়গা তো তার নেই। নিচের টঙের চায়ের দোকানে বেঞ্চে বসে পরপর 4 কাপ চা খেয়ে যখন পঞ্চম কাপে চুমুক দিল, তখন তৌকির গিয়ে তাকে নিয়ে এলেন। আজ এতদিন পর সেই প্রসঙ্গ উঠতেই আবারও যেন একই ভঙ্গিতে সারা শরীরে রক্ত টকবক করে ফুটে উঠল টিনার। ক্ষুব্ধ গলায় বলল, রাষ্ট্রপতি হয়তো হতে পারবো না, তাই বলে ৪৫ বছরের বুড়োকে বিয়ে করব? বয়স দিয়ে পানি খাবি নাকি? ঢাকা শহরে লোকটা 7 তলা বাড়ি, ওর সাথে বিয়ে হলে আজ রাজার হালে থাকতি। ওই 7 তলা বাড়ি দেখেই তো লোভে মাথা খারাপ হয়ে গিয়েছিল তোমার। হঠাৎ চোখ মুখ শক্ত হয়ে উঠল তৌকিরের। তিনি হুঙ্কার দিয়ে বলেন, লোভ? আমার লোভে মাথা খারাপ হয়ে গিয়েছিল? টিনা কিছুই বলল না। নিঃশব্দে ক্ষুব্ধ ভঙ্গিতে ঘন ঘন নিঃশ্বাস ফেল কেবল। তৌকির প্লেট ঠেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ওকে বলে দিও লায়লা, বিবিএ পাশ করার সাথে সাথে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। পড়াশোনা করতে চেয়েছিল, করিয়েছে, এখন নিজের পায়ে দাঁড়াবে না কার পায়ে দাঁড়াবে নিজেকে বুঝে নিতে বলবে। টিনা আর চুপ করে থাকতে পারল না, উঁচু গলায় বলল, হ্যাঁ বেরিয়েই যাব, তোমার বাসায় থাকার কোনো শখও আমার নেই। ভাই বোন এই উত্তপ্ত বাক্য বিনিময়ে এই বাড়িতে নতুন কিছু নয়। তৌকির ঝগড়ার মাঝে রাগ করে খাবার ছেড়ে উঠে গেল। টিনা না খেয়ে থাকে না, রাগ সব তার ভাইয়ের উপর, খাবারের উপর তো আর নয়। তুর্যকে খাইয়ে নিজে খেয়ে ভাবির সঙ্গে টুকটাক 2-1টা কথা বলে নিজের ঘরে ফিরে এলো সে। বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শূন্যতাই জেগে ধরল তাকে। টিনা বুঝতে পারে না এই শূন্যতা কিসের, আপন মানুষের নাকি ভালোবাসার মানুষের। বাবা চলে যাওয়ার পর থেকে আপন মানুষ শব্দ দুটো হারিয়ে গেছে তার জীবন থেকে। ভাইয়া তো তাকে কোনোদিনও আপন মনে করেনি। সজলের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর থেকেই এই শূন্যতা আবারও প্রবলভাবে টের পায় টিনা। সজলের অনুপস্থিতি হয়তো তার অবচেতন মনে হাহাকার ছড়িয়ে দিচ্ছে অনবরত। হয়তো সে বুঝতেও পারছে না ওই মানুষটার অভাবে তার হৃদয়ে খরা চলছে। ভালোবাসার উষ্ণ অনুভূতির অভাবে হয়তো তার ভেতরটা শীতে জুবুধুবু হয়ে কাঁপছে। আনমনে মোবাইল হাতে তুলে নিল টিনা। সজলের নাম্বারটা আনবলক করলো, ডায়াল করলো। দীর্ঘদিন অবহেলায় ব্ল্যাকলিস্টে পড়ে থাকা নাম্বারটাই। নিজেকে হঠাৎ নিজেই প্রশ্ন করলো টিনা, কেন কল করছে সে সজলকে? ভাই তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। এই বাড়ি থেকে বেরিয়ে শেষমেশ সজলকে বিয়ে করতে হবে এই ভেবে, নাকি ভালোবাসা থেকে? টিনা জানে না, কেবল জানে এই মুহূর্তে তার সজলের সঙ্গে কথা বলতে তার বড্ড ইচ্ছে করছে। ফোন রিসিভ করে সজল হড়বড় করে বলল, ত্রিনা তুমি? তার বিস্ময়ে খুব একটা পাত্তা না দিয়ে টিনা স্বাভাবিকভাবেই বলল, কি করো? এই তো পড়তে বসেছিলাম। কিন্তু তুমি? খেয়েছো? হ্যাঁ, তুমি? খেয়েছি। কি রান্না করেছে আজ তোমার মেসের বুয়া? যেন রোজকার স্বাভাবিক কথোপকথন। এমন কথোপকথন দীর্ঘ 2 বছর রোজই ঘটেছে তাদের মাঝে। আজও স্বাভাবিকভাবেই কথা বলে গেল। দুজনের কারোরই মনে থাকলো না মাঝে দীর্ঘ সময়ে তারা নিজেদের দূরে সরিয়ে রেখেছিল একে অপরের কাছ থেকে। মেঘার হাত দুটো থরথর করে কাঁপছে। বহুদিন পর সে আর শুভ্র একই সময়ে অনলাইনে। দীর্ঘ 1 মাস মুখ ফিরিয়ে থাকার পর অবশেষে যখন শুভ্র তার মেসেজে রিপ্লাই দিল, তারপর থেকে কিছুতেই
একসময় অনলাইনে আসা হচ্ছিল না দুজনের। কাঁপা কাঁপা হাতে মেঘা টাইপ করলো। আপুটা খুব সুন্দর। সত্যি, শুভ্রর পাশে হাসি মুখে বসে থাকা মেয়েটা মারাত্মক রূপবতী। কেবল রূপবতী নয়, তার হাসিতে আলাদা একটা ঔজ্জ্বল্য আছে। এই মেয়েটা যেখানে যায় নিখাত সেই উজ্জ্বলতা ছড়িয়ে যায় সেখানে। নিজেকে মোটো হিংসুটে মেয়ে বলে মনে করে না মেঘা, তবে এই প্রথম হিংসায় তার অন্তরে দরদর করে আগুন জ্বলে উঠল। প্রায় সঙ্গে সঙ্গেই তার মেসেজ সিন করল শুভ্র। 3টা ডট সমানতালে নৃত্য করছে, কিছু টাইপ করছে সে। এক লাফে মেঘার হৃদস্পন্দন বেড়ে গেল, নিঃশ্বাস থেমে গেল। ছোট্ট একটা রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে। জানি। দীর্ঘশ্বাস বুকে বেঁধে মেঘা আবারও টাইপ করলো। আপনার পাশে বেশ মানিয়েছে। আবার এলো একই উত্তর। জানি। কি নাম তার? শ্রুতি। শ্রুতি আপু কি আপনার ডিপার্টমেন্টেই পড়ে? আপনার ব্যাচমেট? না, 2 বছরের জুনিয়র। রাজ্যের প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘার মনের মাঝে। শ্রুতি নামক রূপবতী ওই মেয়েটার সম্পর্কে জানতে উদ্গ্রীব হয়ে উঠল সে। কেমন আছে ওই মেয়েটার মাঝে যা তার মাঝে নেই? আবারও প্রশ্ন করল মেঘা। কতদিনের সম্পর্ক আপনাদের? প্রায় 1 বছর তো হলোই। বাহ, নিশ্চয়ই শ্রুতি আপু আপনার কাছে অনেক স্পেশাল। শ্রুতি আমার সব। বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল মেঘার। কতটা নির্দ্বিধায় ছেলেটা বলে দিল, শ্রুতি আমার সব। একবার ভেবেও দেখলো না সেও হয়তো আরেকটা মানুষের সব। কি পাই শুভ্র মেঘাকে এতটা কষ্ট দিয়ে? মেঘা অনেকটা সময় নিয়ে টাইপ করলো মাত্র 3টি শব্দ। অনেক ভালোবাসেন না? অনেক। শ্রুতি আপু আপনাকে ভালোবাসে? অবশ্যই বাসে। যদি না বাসে? মানে? মনে করেন আপনি যতটা ভাবেন শ্রুতি আপু আপনাকে ততটা ভালোবাসে না, তবুও কি আপনি তাকে ভালোবাসবেন? এইটা কি ধরনের প্রশ্ন মেঘা? কেন জিজ্ঞেস করছো এসব? এমনি। আপনি আবার ভাবেন না আমি জেলাস, কৌতূহল হলেই জিজ্ঞেস করেছি। মেঘা সরাসরি থরথর করে কাঁদছে। এমনিতেই মনের অনুভূতিগুলো মনের ভাঁজে লুকিয়ে রাখতে অপারগ সে। এজন্যই তো অপকটে ভালোবাসার কথাটা বলে দিয়েছিল শুভ্রকে। কিছুদিন ধরে মনের মাঝে যে আগুনের শিখা জ্বলতে শুরু করেছে। মেঘা বহু চেষ্টা করে তাকে লুকিয়ে রাখতে, কিন্তু শেষমেশ তার চেষ্টার সফল হলো কই। প্রবল ঘূর্ণিঝড়ের গতিতে মেঘা টাইপ করলো একের পর এক শব্দ। আপনার কি মনে হয় শ্রুতি আপু আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসে? কিছুটা সময় পর অপর প্রান্ত থেকে কঠিন রিপ্লাই এলো। অনেক হয়েছে মেঘা, পাগলামি বন্ধ করো। আমি কাউকে শ্রুতির কথা বলি না, তোমাকে বলেছি যাতে তোমার পাগলামি বন্ধ হয়। প্রত্যুত্তরে মেঘা টাইপ করে ফেলো লম্বা এক মেসেজ। কি করে পাগলামি বন্ধ করব? আপনি আমার না হয়ে আরেকজনের হবেন জেনেও আমি স্বাভাবিক থাকবো কি করে ধ্রুব? শ্রুতি আপু আন্টিকে মা বলে ডাকবে, আমি ডাকতে পারবো না। শ্রুতি আপু আপনার ঘরেই সাজতে পারবে, আমি পারবো না। এসব কি করে মেনে নেব আমি? এই মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে আবারও ডুব দিল শুভ। কোথায় যে হারিয়ে গেল কে জানে। সচরাচর তাকে আর অনলাইনেও দেখা যায় না। দেখা গেল মেসেজের রিপ্লাই দেওয়ার দয়া আর হয় না। মেঘার আজকাল প্রায় মনে হয় তার মাথাটা খারাপ হয়ে গেছে। সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। শূন্য দৃষ্টিতে কখনো সিলিং ফ্যানের দিকে, আবার কখনো জানালার বাইরে তাকিয়ে থাকে। কিছু খেতেও ইচ্ছে করে না। সুন্দর একটা গান শুনলে মনে রামধনু উকি দেয় না। আজ ক্লাস শেষে সকলে সিঁড়ির উপর বসে আড্ডা দিচ্ছে। তিনা কি যেন একটা বলছে শুনে মাহিরা আর নাইলা হেসে কুটি কুটি, কিন্তু হাসির ছিটে ফোটাও নেই মেঘের মুখে। উল্টো ধমক দিয়ে ওদের বলল, কি সমস্যা তোদের, এত হাসছিস কেন? নাইলা কঠিন গলে বলল, ও মা, তুই কবির সিংয়ের মহিলা ভার্সন হয়ে বসে আছিস বলে আমারও দুঃখে মরে যাবো নাকি? মেঘা গোমরা মুখে উঠে যেতে উদ্যুত হলে কিন্তু তার হাতটা ধরে আটকে ফেলল তিনা। সরু গলায় বলল, তোর সমস্যা কি? নাইলা ভুল কিছু তো বলেনি। সত্যিই তো কবির সিংয়ের মহিলা ভার্সন হয়ে গিয়েছিস। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি, পাক্কা ভূতের মতো লাগছে তোকে।
মেঘা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আমি তো ভূতি, এই জন্যই তো ধ্রুব আমার দিকে ফিরেও তাকায় না। তোরা জানিস ওনার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী, আমার মতো না। আমি তো ধ্রুবর যোগ্যই না। নাইলা মুখ বিকৃতি করে বলল, নিজে যেন বিশ্ব সুন্দরের বেড়া ভার্সন। মেঘা প্রতিবাদের সুরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মাহিরা তাকে সেই সুযোগ না দিয়ে বলল, আমার না কেমন সন্দেহ লাগছে। টিনা বলল, সন্দেহ? কিসের সন্দেহ? মেঘা তো বলল ভাইয়া নাকি কখনো ওই মেয়ের সাথে ছবি পোস্ট করেনি। নাই করতে পারে, হয়তো লিস্টে কাজিন টাজিন আছে। মেঘা হঠাৎ আগ্রহ নিয়ে বলল, আরও একটা কথা তোদের বলা হয়নি। কি কথা? ওই মেয়েটার ইনস্টাগ্রাম নেই। মানে ধ্রুবর লিস্টে শ্রুতি আপু নেই। শেষ যেদিন কথা হলো সেদিন জিজ্ঞেস করেছিলাম, বলল যে আপুর সোশ্যাল মিডিয়া চালায় না। মাহিরা চিন্তিত গলায় বলল, অদ্ভুত ব্যাপার, এ যুগে কারোর সোশ্যাল মিডিয়া না থাকে। টিনা গম্ভীর গলায় বলল, সেটাই তো, আমাদের মেঘাকেও বাড়ি থেকে সোশ্যাল মিডিয়া চালাতে দেয় না, তবুও চোরা কারবারই করে চালাচ্ছে তো। মেঘা বলল, আমাকে যেদিন ওনাদের দুজনের ছবিটা দিল সেদিনই আমি শ্রুতি আপুর একা একটা ছবি চেয়েছিলাম, বলল দেওয়া যাবে না, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকো। নাইলা ভোর কুচকে বলল, আপু আপু ডাকা বন্ধ করতো, সতীনকে কেউ আপু বলে ডাকে গাধা। টিনা চোখ বড় বড় করে বলল, তো কি ভাবি ডাকে? মুহূর্তে খিলখিল করে হেসে উঠল টিনা আর নাইলা। মেঘা অসহায় চোখে তাকালো মাহিরার দিকে। তার ঠোঁটে অবশ্য হাসি লেশমাত্র নেই, বরং মস্তিষ্কে চলছে গভীর চিন্তা ভাবনা। দুজনের হাসি রোল শান্ত হলে মাহিরা চিন্তিত গলায় বলল, এ কিন্তু হাইলি সাসপিশিয়াস ব্যাপার। আমার তো মনে হয় শ্রুতি ফ্রুতি বলে কেউ নেই, তুই যেন ভাইয়াকে ভুলে যাস তাই মিথ্যা বলেছে। টিনা থমথমে গলায় বলল, ছাগলের মতো কথা বলিস না তো মাহিরা। শ্রুতি বলে কেউ না থাকলে জলজ্যান্ত মেয়েটা কোত্থেকে এলো? মেঘা তো মেয়েটার ছবি দেখেছে, তাই না মেঘা? মেঘা দুর্বলভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাহিরা বলল, হবে হয়তো অন্য কোনো ফ্রেন্ড কিংবা কাজিন। মেঘা বলল, না, এই শ্রুতি আপুর একটা কুল কিনারা না করা পর্যন্ত রাতে ঘুমই আসবে না, বুঝলি? আমার ফোনে তোর ইনস্টাগ্রাম লগ ইন করা, তো আমরাও দেখি সে কত সুন্দরী। মেঘা মাহিরার কথা মতো তার মোবাইলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করল। তার আর শুভ্রর কথোপকথন থেকে বের করে আনলো সেই ছবিটা, যে ছবিটা এই কয়েকদিনে অগণিতবার দেখেছে সে। আর প্রত্যেকবারই ওই দুটো মানুষের হাস্যোজ্জ্বল মুখ তার অন্তরে দাবানল সৃষ্টি করেছে। ছবিটা দেখে টিনা সবার আগে মুখ খুলল, না, এই মেয়ে বেশি সুন্দর, ব্যাটার পাশে মানাচ্ছে না। নাইলা বলল, সেই হিসেবে তো মেঘাকেও মানাবে না। আমাদের মেঘা কম সুন্দর নাকি? মাইরা চিন্তিত গলায় বলল, তোদের কি মোটেও খটকা লাগছে না? কিসের খটকা? দেখ ছবিটা কেমন যেন মনে হচ্ছে এডিট করা। মাইরা ছবির অনেক কিছু বোঝে, ছবির জ্ঞান তার আঁকিবুকির মাঝে সীমাবদ্ধ না। ফটোশপের দক্ষতাও তার মারাত্মক। তার খটকা নিতান্তই অগ্রাহ্য করার মতো নয়। এজন্যে মেঘার চোখ দুটো আশার আলোয় চকচক করে উঠল। নাইলা গম্ভীর গলায় বলল, তোর মনে অতিরিক্ত সন্দেহ বলেই তোর মনে হচ্ছে এডিট করা। মাহিরা বিরক্ত গলায় বলল, ধুর, এই মেঘা একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে ছবিটাকে গুগল লেন্সে ফেলল মাহিরা। তার উদ্দেশ্য শ্রুতি নামক মেয়েটাকে খুঁজে বের করা। মাহিরার বিশ্বাস শুভ মিথ্যা কথা বলছে। মেয়েটার নির্ঘাত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে নিশ্চয়ই তার ছবিও থাকবে। গুগল লেন্স শুভর পাশে মেয়েটার ছবির সাথে মিলিয়ে সে অ্যাকাউন্ট খুঁজে বের করে দেবে যেখানে এই মেয়েটার ছবি আছে। কিন্তু গুগল লেন্স যা খুঁজে বের করলো তাতে হতভম্ব বনে গেল চারজনই। ইন্টারনেটে এই মেয়ের সঙ্গে হাজার হাজার মানুষের ছবি আছে। প্রত্যেকটা ছবিতে মেয়েটা একই ভঙ্গিতে শাড়ি পরা, একই ভঙ্গিতে হাসছে। মেয়েটা বাস্তবের কেউ নয়, একটা স্ন্যাপচ্যাটের ফিল্টার মাত্র। স্ন্যাপচ্যাটের এই ফিল্টার দিয়ে ছবি তুললেই পাশে মেয়েটা চলে আসে। শুভ্র তার মনে এই ফিল্টার দিয়েই ছবি তুলে মেঘাকে পাঠিয়েছে। তার মনে শ্রুতি বলে কেউ নেই, সবই তার বানানো গল্প। মাইরা জোর গলায় বলল, দেখলি, আমি বলেছিলাম, আমার কথা তো তোরা কেউই বিশ্বাস করিসনি। মেঘার কনক উড়ে তখন একটাও শব্দ পৌঁছাচ্ছে না।
বাতাসে ভেসে বেড়াচ্ছে যেন সে। সুপ্ত একটা ভালো লাগার হাও এসে স্পর্শ করলো তাকে। তার ধ্রুব তাহলে তাকে নিয়ে ভাবে বলি তো বুদ্ধি করে মিথ্যাটা বলো। আচ্ছা, যখন যখন সে ফিল্টার দিয়ে ওই ছবিটা তুলেছিল তখন নিশ্চয়ই তার মনে মেঘার কথাই ভাবছিল। হয়তো তার চোখে ভেসে উঠেছিল মেঘার আটকে ওঠা মুখটা। হয়তো তাকে বোকা বানানোর আনন্দ সে উসখুস করছিল। তবু তো মেঘার কথা ভাবছিল, এ বা কম কি। ক্যাম্পাস থেকে বেরিয়ে মেঘা আর মাহিরা রিক্সা ঠিক করলো। মেঘার আর তর সইছে না, কখন বাড়ি ফিরবে আর কখন শুভ্রকে বলবে যে আপনার চালাকে আমি ধরে ফেলেছি। সেই চিন্তায় মগ্ন তার মস্তিষ্ক। রিক্সায় ওঠার ঠিক আগ মুহূর্তে টিনা তার কাছে এসে শুকনো গলায় বলল, শুন মেঘা, এই ছেলে কিন্তু সুবিধার না, বেশি মিশতে যাস না। মেঘা আকাশ থেকে পড়ে বলল, সুবিধার না কেন? এত বড় একটা কথা বললো, আবার মিথ্যা প্রমাণও দেখালো। একটু বুক কাঁপলো না তার? তোর সাথে রিলেশনশিপে জড়িয়ে গেলে যদি এর থেকেও বড় মিথ্যা বলে? মেঘা মিষ্টি করে হেসে বলল, তোর মিথ্যা তো বলেছে আমার ভালোর জন্য, যাতে ওনাকে ভুলে গিয়ে আমি পড়াশোনায় মন দিই। এমনিতে উনি মিথ্যা বলতেই পারেন না। উচ্ছ্বসিত ভঙ্গিতে মেঘা বাড়ি ফিরল। মায়ের মোবাইলটা নিয়ে স্ন্যাপচ্যাট বের করে ওই একই ফিল্টার দিয়ে একটা সেলফি তুলল। মেঘার পাশে কথিত সেই শ্রুতি আপু খিলখিল করে হেসে উঠে ছবিটা পোস্ট করলো স্টোরিতে। এতদিন ধরে অবহেলা করার পর অবশেষে আজ শুভ্র দয় হলো তার উপর দৃষ্টি নিক্ষেপ করার। স্টোরিটা দেখে নিজেই মেসেজ দিল, ধরা পড়ে গেলাম নাকি? সেই থেকে শুরু হলো তাদের কথোপকথন। পরবর্তী সময়গুলো যে কিভাবে কেটে গেল তা জানা নেই দুজনের কারোরই।